হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা প্রত্যেক দিন সন্ধে 7টার সময় বা তারপর আমরা প্রত্যেক দিন বর্তমানে এসএসসি জিডি পরীক্ষায় আসা যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষার জিকে গুলো অ্যানালাইসিস করছি প্রত্যেক দিন। ঠিক আছে, তো 20 তারিখ 21 তারিখ, আজ হচ্ছে 22 তারিখ পরীক্ষা হলো। 22 তারিখের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের যে প্রশ্নোত্তরগুলো এসেছিল আজ, সেগুলো নিয়ে আলোচনা হবে। তো অবশ্যই মন দিয়ে দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজ আমরা মোট 28টা প্রশ্ন কালেক্ট করতে পেরেছি। আর যেমনটা আমি তোমাদের গতকাল অ্যানালাইসিস ক্লাসে বলেছিলাম, তোমাদের যে প্রচুর প্রিভিয়াস ইয়ার রিপিট হচ্ছে আর রিলেটেড প্রশ্ন প্রত্যেক দিন দিচ্ছে, যে শিফট থেকে 21 তারিখে যেটা এসছে 22 তারিখে আসছে, 22 তারিখেরটা 23 তারিখে আসবে, এইভাবে প্রচুর প্রশ্ন আসছে। ঠিক আছে, তাই তোমরা অ্যানালাইসিস ক্লাসগুলো প্রত্যেক দিন দেখো। আর প্রিভিয়াস ইয়ার থেকে যেহেতু প্রচুর রিপিট হচ্ছে, তাই প্রিভিয়াস ইয়ারটা তোমাদের সংগ্রহ করা খুবই প্রয়োজন। ঠিক আছে, যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কালেক্ট করতে চাও, অর্থাৎ 2021 সালের 63টি শিফট এবং 2023 সালের মোট ছিল 76টি শিফট। এখানে মোট হচ্ছে 3095টি জিকে। এই জিকে বাংলাতে সম্পূর্ণ করা আছে। যদি নিতে চাও তাহলে তোমাদের এই যে আমাদের পেমেন্ট নাম্বার হচ্ছে এটা 8972745454, এই পেমেন্ট নাম্বারে তোমাকে 90 টাকা পেমেন্ট করতে হবে। কত পেমেন্ট করতে হবে? 90 টাকা। পেমেন্ট করার পর স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে তোমরা পিডিএফটা সঙ্গে সঙ্গে বা আধ ঘন্টার মধ্যে পিডিএফ তোমরা পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তোমরা যদি টেলিগ্রামে জয়েন না করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রত্যেকে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। দেখো আমাদের প্রথম প্রশ্ন আজ কি থাকছে। আজ আমরা প্রথম যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে সাইমন কমিশন কবে ভারতে এসেছিল। ফার্স্ট শিফট থেকে মোটামুটি 12-13টা প্রশ্ন পেয়েছি, আর সেকেন্ড শিফট থেকেও মোটামুটি 15টা প্রশ্ন পেয়েছি। তো টোটাল আমরা 28টা প্রশ্ন আজ সংগ্রহ করতে পেরেছি। দেখো সাইমন কমিশন ভারতে এসেছিল কবে। সাইমন কমিশন আসছে 3 ফেব্রুয়ারি 1928 সালে। 8ই নভেম্বর 1927-এ ব্রিটিশ সরকার সাইমন কমিশন গঠন করেছিল। এখন এই প্রশ্নটা দেখো থাকতে পারে যে সাইমন কমিশন কবে গঠন করা হয়েছিল। তো 1927 সালে সাইমন কমিশন গঠিত হচ্ছে। সেই সাইমন কমিশন ভারতে আসছে তার পরের বছর 1928 সালে। ঠিক আছে, যেটি সেই সময় স্ট্যানলি বাল্ডউইনের অধীনে ছিল। সাইমন কমিশন ছিল 7 সদস্যের কমিশন, যা ভারতীয় সংবিধিবদ্ধ কমিশন নামেও পরিচিত। এটা 7 সদস্যের কমিশন একটা ছিল, যে ভারতের মানে সাংবিধানিক গঠন করার জন্য এটা তৈরি করা হয়েছিল সেই সময়। আর এই সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়েই লালা লাজপত রায় পুলিশের লাঠিচার্জে মারা গিয়েছিলেন 1928 সালে। ঠিক আছে, নেক্সট দেখবো। নেক্সট যে প্রশ্নটা ছিল, রাধা শ্রীধর কোন নৃত্যের সঙ্গে যুক্ত। প্রচুর প্রশ্ন আসছে যে কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত, কোন ডান্সটা কোন রাজ্যের, কোন উৎসবটা কোন রাজ্যের, কোন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত। প্রচুর প্রশ্ন আসছে প্রত্যেকদিন। তো রাধা শ্রীধর কোন নৃত্যের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে ভারতনাট্যম। দেখো ভারতনাট্যমের সঙ্গে যুক্ত আর কয়েকজনের নাম আমি তোমাদের বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে পদ্মা সুব্রমণিয়ম, তারপর হচ্ছে রুক্মিণী দেবী, এটাও কিন্তু পরীক্ষায় এসছে প্রশ্নটা। গতকালই আমি তোমাদের বললাম রুক্মিণী দেবী অরুণডালে, বিশ্ববিখ্যাত একটা নাম যেটা বহুবার পরীক্ষায় এসছে। রুক্মিণী দেবী, যামিনী কৃষ্ণমূর্তি, মল্লিকা সারাভাই, আলারমেল ভাল্লি, কালামণ্ডলম, বিন্দুলেখা, শোভনা নারায়ণ। ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা নাম, এরা প্রত্যেকেই ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। ঠিক আছে, নেক্সট দেখবো পণ্ডিত রবিশঙ্কর নিম্নের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। পণ্ডিত রবিশঙ্কর হচ্ছেন সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে। তাহলে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সেটাও করে নিও, ইম্পর্টেন্ট। সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আর কয়েকজনের নাম আমি তোমাদের বলে দিচ্ছি, যেমন হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর 1 নাম্বার, অনুষ্কা শঙ্কর, পণ্ডিত রবিশঙ্করের মেয়ে অনুষ্কা শঙ্কর, তারপর হচ্ছে বিলায়েত খান, ইমরাত খান, এরা প্রত্যেকেই যুক্ত এবং এই 4টি নাম তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। নেক্সট একটা অতি সহজ প্রশ্ন ছিল, একটি ফুটবল দলে কতজন খেলোয়াড় থাকে। তো মোট 11 জন খেলোয়াড় থাকে। দেখো প্রশ্ন কিন্তু মোটামুটি প্রত্যেকে উত্তর করে, যারা একটু প্রিপারেশন নিয়েছে তারা সবাই উত্তর করতে পারবে, এই ধরনেরই প্রশ্ন আসছে। এখন 20টা যে জিকে থাকছে তার মধ্যে 3-4টা জিকে এমন থাকবে যেগুলো হয়তো 90% স্টুডেন্ট উত্তর করতে পারবে না। 90 কেন, 95% স্টুডেন্ট উত্তর করতে পারবে না, এমন প্রশ্ন 3-4টে আছে। বাকি মোটামুটি 15-16টা প্রশ্ন
সবাই উত্তর করতে পারবে এই ধরনেরই প্রশ্ন আছে, বিশেষ মানে হাই লেভেল এর কোশ্চেন নেই, মডারেট কোশ্চেন আছে, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, ঠিক আছে। নেক্সট দেখো, অঞ্জুম চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? অঞ্জুম চোপড়া নামটা হয়তো অনেকেই তোমরা শুনে থাকবে। অঞ্জুম চোপড়া হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে যুক্ত। কোন ক্রিকেট? ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে যুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, গ্যাসের কঠিনের রূপান্তরকে কি বলা হয়? গ্যাস যে কঠিনের গ্যাস যে কঠিনে রূপান্তরিত হচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? দেখো, কঠিন যখন গ্যাসে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন, আর গ্যাস হলো কঠিনে রূপান্তরিত, এটা হচ্ছে অবক্ষেপণ। ঠিক আছে, মনে রাখবে, কঠিন থেকে গ্যাসের রূপান্তরকে ঊর্ধ্বপাতন বলবো, এবং তারপর গ্যাস থেকে যখন কঠিন হবে সেটাকে হয়ে যাবে অবক্ষেপণ। মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো নেক্সট যে আছে, জাতীয় পতাকার অপমান করা কোন মৌলিক কর্তব্যের উল্লঙ্ঘন? এই ধরনের প্রশ্নটা ছিল, তো মৌলিক কর্তব্য হয়তো এটা কত নম্বরে আছে ছিল, এটা কত নাম্বার আর্টিকেলে আছে? তো মৌলিক কর্তব্যগুলো সবগুলোই একটাই আর্টিকেল 51A। 51A তে সমস্ত মৌলিক কর্তব্যগুলো আছে। তোমাদের এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, প্রত্যেকে কমেন্ট করবে দেখি যে বর্তমানে কতগুলো মৌলিক কর্তব্য আছে, বর্তমানে কতগুলি মৌলিক কর্তব্য আছে, তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি পূর্ববর্তী ইউএসএসআর বা মৌলিক কর্তব্যের ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে যদি প্রশ্ন থাকে, তখন হবে ইউএসএসআর বা রাশিয়া থেকে এই ধারণাটি নেওয়া। এর সংবিধান দ্বারা অনুপ্রাণিত মূল সংবিধানের নাগরিকদের মৌলিক কর্তব্যের ব্যবস্থা করা হয়নি। আগে যে আমাদের মূল সংবিধান, যেখানে 395টি আর্টিকেল ছিল, সেখানে কিন্তু মৌলিক কর্তব্য ছিল না, ঠিক আছে। তারপর 1976 সালের 42তম সংবিধান সংশোধনী, যখন ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় এই মৌলিক কর্তব্য গুলো ভারতের সংবিধানে যোগ করা হয়েছিল। আইন দ্বারা অভ্যন্তরীণ জরুরি অবস্থা 1975-77 পরিচালনার সময় এগুলো যুক্ত করা হয়েছিল। 2002 সালে 86তম সংবিধান সংশোধনী আইন আরও একটি মৌলিক কর্তব্য যোগ করেছে সংবিধানের পার্ট 4A, যেটিতে শুধুমাত্র একটি ধারা 51A রয়েছে। মোট 11টি মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে, ঠিক আছে। এখন প্রশ্ন থাকতে পারে কত নম্বর পার্টে আছে মৌলিক কর্তব্যগুলো, তাহলে পার্ট 4A তে। পার্ট বললে এটা, আর যদি বলা হয় কত নম্বর অনুচ্ছেদ, তাহলে 51A তে। শেষ মৌলিক কর্তব্যটা কবে যোগ করা হয়েছিল যদি বলে, তখন হবে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের শেষ মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল। নেক্সট হচ্ছে দেখো, ফিফা আন্ডার-17 2023 কোথায় আয়োজিত হলো? ফিফা আন্ডার-17 বিশ্বকাপ 2023 আয়োজিত হয়েছে ইন্দোনেশিয়া। ফিফা থেকে প্রত্যেক দিনই প্রশ্ন থাকছে, স্পোর্টস থেকে প্রশ্ন থাকছেই। ফিফা থেকে যেমন ফিফা থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে, ফিফা র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, এটা গতকালই প্রকাশিত হয়েছে, এই প্রশ্নটা যদিও আসবে না। ভারতের র্যাঙ্ক হচ্ছে 117। এখন প্রশ্ন থাকতে পারে যে 2022 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ, সেটা কোথায় হলো? সেটাই হয়েছে কাতারে। এখন প্রশ্ন থাকতে পারে যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 জয়ী হয়েছে কোন দেশ? আর্জেন্টিনা জয়ী হয়েছে। পরাজিত হয়েছে কোন দেশ? ফ্রান্স। নেক্সট দেখো, কোন রাজ্য দ্বারা রতন টাটাকে উদ্যোগ রত্ন পুরস্কার প্রদান করা হয়েছে? এই উদ্যোগ রত্ন পুরস্কারটি কোন রাজ্য দ্বারা রতন টাটাকে প্রদান করা হয়? কিছুদিন আগেই এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, সেই পিডিএফ থেকে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সেখান থেকেই কমন আসছে। যদি তোমরা নিতে চাও, তাহলে তোমরা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে CA PDF 2023 লিখে পাঠাবে। তাহলে আমি তোমাদের প্রসেসটা বলে দেবো যে কিভাবে পিডিএফটা তোমরা কালেক্ট করতে পারবে বা কত টাকা পেমেন্ট করতে হবে সেটা বলে দেবো। এরপর দেখো, এই প্রশ্নটা এসছে, রুকমণি দেবী অরুণডালে কোন নৃত্যের সঙ্গে যুক্ত? দেখতে পাচ্ছ একটা শিফটেই দুবার কিন্তু প্রশ্ন দিয়েছে ভারতনাট্যম থেকে। রুকমণি দেবী, এটা গতকালই আমি বলেছিলাম রুকমণি দেবীর নামটা, আবার আজকেই প্রশ্ন দিয়েছে। রুকমণি দেবী হচ্ছে ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত, রুকমণি দেবী অরুণডালে। নেক্সট দেখবো আমরা কত্থক কি। কত্থক কি? কত্থক হচ্ছে একটা ক্লাসিক্যাল ডান্স। ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কত্থক, বা ভারতের ধ্রুপদী নৃত্য বা ভারতের শাস্ত্রীয় নৃত্যের নাম হচ্ছে কত্থক। দেখো, ভারতের 8টি শাস্ত্রীয় নৃত্য আছে, তোমাদের কাছে একবার আলোচনা করে দিচ্ছি। যেমন প্রথমেই হচ্ছে ভারতনাট্যম,
যেটার উৎস হচ্ছে তামিলনাড়ু। ভারতনাট্যম কোন রাজ্য বললে তামিলনাড়ু বলবে। কত্থক হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া, মানে উত্তর ভারত বলতে হবে কত্থক বললে। কথাকলি হচ্ছে কেরালা, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, মণিপুরি হচ্ছে মণিপুর, মোহিনীআট্টম হচ্ছে কেরালা, ওড়িশি হচ্ছে উড়িষ্যা, সাত্রিয়া হচ্ছে আসাম। এই সাত্রিয়াটা অনেকেই কিন্তু ভুল করে, সাত্রিয়াটা ভুলে যায় যে এটা আসামে। আর কেরালার দুটো রয়েছে কেরালার নৃত্য, যেটা হচ্ছে কথাকলি এবং মোহিনীআট্টম। এই 8টি হয়েছে ভারতের ধ্রুপদী নৃত্য, ঠিক আছে। নেক্সট দেখবো 12 আমরা। 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? এই দেখো, জনগণনা থেকে প্রশ্ন দেওয়া শুরু করেছে, মানে প্রত্যেক দিনই প্রশ্ন আসবে জনগণনা থেকে। এই প্রথম দিকের শিফটগুলোতে জনগণনা থেকে যে প্রশ্নগুলো আসছে একটু সহজ আসবে, যত শিফট যাবে তত জনগণনা থেকে আরো গভীরে প্রশ্ন দেবে। যেমনটা এসএসসি এমটিএস এর পরীক্ষাগুলোই করেছিল, প্রথম দিকে প্রশ্নগুলো যেগুলো দিল সেগুলো কিন্তু একটু সহজ ছিল। যত পরীক্ষা পেছনে গেল বা পরীক্ষা চলতে থাকলো তত কিন্তু ডিপলি গভীরে প্রশ্ন দিতে থাকলো। 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? হরিয়ানার লিঙ্গ অনুপাত সর্বনিম্ন, এটা আমরা জানি। কিন্তু এখানে অপশনে হরিয়ানা ছিল না, অপশনে কি কি ছিল? তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। এই 4টির মধ্যে রাজস্থান, ঠিক আছে। তাহলে জানতে হবে তোমাকে পরপর সিরিয়াল নাম্বারটাও জানতে হবে, যে সব থেকে কম কার, তারপর কার, তারপর কার, তাহলেই কিন্তু উত্তর করতে পারবে। 13 হচ্ছে ভক্তি আন্দোলন সম্পর্কে একটা প্রশ্ন ছিল, যেটা সঠিক উত্তর জানা যায়নি, বা কি প্রশ্নটা ছিল সেটাও বলতে পারিনি, তাই এটা তোমাদের জেনে রাখো যে ভক্তি আন্দোলন থেকে প্রশ্ন ছিল। এখন নেক্সট দেখো, নিম্নের কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়? দেখো, গতকালই তোমাদের বললাম যে সবুজ বিপ্লব থেকে প্রশ্ন দেওয়া শুরু করেছে, মানে প্রত্যেক দিন দেবে, ঠিক আছে। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর হবে মনকম্বু সেবাশিবম স্বামীনাথন। যেটা আমরা ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে? এম.এস. স্বামীনাথন। মানে স্টুডেন্টরাকে, পরীক্ষার্থীরাকে কনফিউজ করার জন্য কি করেছে, এখানে ফুল নামটা দিয়েছে। আমরা জানি ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম.এস. স্বামীনাথন, কিন্তু এখানে পুরো নামটা দিয়েছে মনকম্বু সেবাশিবম স্বামীনাথন। পুরো অপশনটা কেউ যদি না পড়ে তাহলে প্রথমেই কনফিউজ হয়ে যাবে যে মনকম্বু বলে তো কেউ নেই। এখন দেখো, সবুজ বিপ্লব সম্পর্কে কয়েকটা কথা বলি তোমাদের। সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1960-এর দশক। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এই 3টি রাজ্যের মধ্যেই সবুজ বিপ্লব সীমাবদ্ধ ছিল। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা দুটো খাদ্যশস্য ধান এবং গমের মধ্যেই সবুজ বিপ্লব সীমাবদ্ধ ছিল। সবুজ বিপ্লবের ভারতের জনক হচ্ছেন এম.এস. স্বামীনাথন, এবং সারা বিশ্বের যদি জনক বলা হয় সবুজ বিপ্লবের তখন হবে ডক্টর নরম্যান বরলিক। 15 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা কোথায়, কোন নদীর তীরে খোঁজ পাওয়া গিয়েছে? অর্থাৎ হরপ্পা সভ্যতা বা হরপ্পার নিদর্শন কোন নদীর তীরে পাওয়া গিয়েছে? কি হবে উত্তর? রাভি নদীর তীরে হরপ্পার নিদর্শন পাওয়া গিয়েছে, রাভি নদী। আচ্ছা, রাভি না থেকে এটার বর্তমান নাম হচ্ছে রাভি, কিন্তু এর আগে নাম ছিল কি? ইরাবতী নদী। এখন যদি প্রশ্ন থাকে মহেঞ্জোদারো, কোন নদীর তীরে মহেঞ্জোদারো পাওয়া গেছে, বা মহেঞ্জোদারোর উৎস কোথায়, বা কোন নদীর তীরে মহেঞ্জোদারো অবস্থিত, তখন কি বলবে? ইন্দাস বা সিন্ধু নদীর তীরে। আর হরপ্পা বললে বলবে রাভি বা ইরাবতী। 16 হচ্ছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? দেখো, প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনেকগুলো উদ্দেশ্য থাকে, তার মধ্যে যে মেন উদ্দেশ্য ছিল এখানে সেটা হচ্ছে 8% ভারতের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ভারতের জিডিপি 8% বৃদ্ধি করা। যদি তোমাদের 8% জিডিপি বৃদ্ধি করা এই অপশনটা ছিল তাহলে এই অপশনটা হবে, না হলে কিন্তু অপশনগুলো দেখেই উত্তর করতে হবে। কি অপশন ছিল সেটা কিন্তু পাওয়া যায়নি, তো মোটামুটি জেনে রাখবে। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন দেওয়া শুরু করেছে, মানে প্রত্যেক দিন প্রশ্ন দেবে, তো একটু জেনে রাখো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে 1951 সালে, এটা চলছে 1951 থেকে 56। দ্বিতীয়টা হচ্ছে 1956 থেকে 61, তৃতীয় হচ্ছে 1961 থেকে 66, ঠিক আছে। এখন দেখো, এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় হেরাল্ড ডমার মডেল। কোন মডেল? প্রশ্ন থাকে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল, বলতে হবে হেরাল্ড ডমার মডেল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল, বলতে হবে কি? মহলানবিস মডেল বা প্রশান্ত চন্দ্র মহলানবিস মডেল।
আর এই যে প্রশ্ন থাকবে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পরপর দুবার ভারত যুদ্ধে লিপ্ত হয়েছিল। তো 1961 থেকে 66 এই সময় যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই সময় 1962 সালে ভারত পরপর দুটি যুদ্ধ লিপ্ত হয়েছিল। এটা ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, সেই জন্য এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ভেস্তে গিয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখবো অন্ধ্রপ্রদেশের সম্পর্কিত একটি নৃত্যের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্যের নাম হচ্ছে কুচিপুড়ি। মৌর্য বংশ থেকে গতকাল প্রশ্ন দিয়েছিল মৌর্য বংশের রাজধানী কি ছিল, তো মৌর্য বংশের রাজধানী পাটলিপুত্র। তখনই আমি তোমাদের বলেছিলাম যে মৌর্য বংশ থেকে প্রশ্ন আবার তোমাদের দেবে, তো দিয়েছে দেখো মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র হচ্ছে বিন্দুসার, বিন্দুসারের পুত্র হচ্ছে অশোক, অশোকের পুত্র হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, এরপর অতি সহজ একটা প্রশ্ন ছিল, সবাই উত্তর করতে পারবে, সময়ের একক কি, সেকেন্ড। নেক্সট ছিল সবুজ বিপ্লব থেকে একটি প্রশ্ন ছিল, একটু আগেই সবুজ বিপ্লব বললাম, আবার সবুজ বিপ্লব থেকে প্রশ্ন দিয়েছিল। নেক্সট হচ্ছে মৌলিক কর্তব্যগুলো কোন অনুচ্ছেদে রয়েছে, 51A। দেখো ফার্স্ট শিফটে প্রশ্ন আসছে, সেম প্রশ্ন সেকেন্ড শিফটেও দিচ্ছে। আরেকটা প্রশ্ন ছিল, একদিকে লেখা ছিল ডান্সের নাম আর একদিকে লেখা ছিল ডান্সারের নেম, অর্থাৎ এদিকে এ স্তম্ভ এদিকে বি স্তম্ভ মিলাতে হবে। তো এটা কিন্তু এই ধরনের প্রশ্নটা ছিল, তোমাদেরকে দেখে বুঝে এটা কিন্তু মিলাতে হবে। তো এই ব্যাপারটা, এটা তো অপশনগুলো জানা যায়নি, অপশনগুলো থাকলে উত্তরটা বলে দিতাম। 23 হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মহিলা সাক্ষরতার হার কত, এটা হচ্ছে 65.46। দেখো প্রত্যেক শিফটে 2011 থেকে প্রশ্ন। 24 রাজ্যসভায় সর্বাধিক নির্বাচিত আসন সংখ্যা কত, রাজ্যসভায় সর্বাধিক নির্বাচিত আসন সংখ্যা, এখানে কিন্তু ভুল করলে চলবে না, এই প্রশ্নটা থাকবে পরীক্ষায়, রাজ্যসভায় সর্বাধিক নির্বাচিত আসন সংখ্যা কত, আর প্রথমেই অপশন থাকবে 250, আর তোমরা 250টা টিক করে চলে আসবে। কিন্তু এখানে প্রশ্নটা পড়তে হবে যে এখানে কি বলেছে, সর্বাধিক নির্বাচিত আসন সংখ্যা কত, নির্বাচিত বললে 238। রাজ্যসভায় টোটাল কত হতে পারে, 250, তার মধ্যে নির্বাচনের মাধ্যমে নিয়োগ করা হবে 238 জনকে, আর 12 জনকে মনোনয়ন করা হয়। বোঝা গেছে। 25 নাম্বার হচ্ছে টিপু সুলতান কবে সিংহাসনে বসেন, তো 1782 সালে টিপু সুলতান সিংহাসনে বসছিলেন হায়দার আলী মারা যাওয়ার পর। 26 সৈয়দ মুস্তাক আলী ট্রফি কোন রাজ্য জয়ী হয়েছে, দেখো এই ট্রফি থেকে প্রচুর প্রশ্ন দিচ্ছে, প্রত্যেক দিন প্রশ্ন দিচ্ছে এই ট্রফি থেকে, কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। সৈয়দ মুস্তাক আলী ট্রফি পাঞ্জাব জয়ী হয়েছে, কাকে পরাজিত করেছে, বড়দাকে পরাজিত করে। টেবিল টেনিস খেলায় জিরো স্কোরকে কি বলা হয়, টেবিল টেনিস খেলায় জিরো স্কোরকে বলা হয় লাভ। এই লাভ শব্দটা এসছে একটা ফ্রান্সের শব্দ থেকে, ফ্রান্স ভাষা থেকে, যেমন টেবিল টেনিস এই শব্দটাও এসেছে ফ্রান্স ভাষা থেকে, তেমনি টেবিল টেনিস খেলায় একটা জিরো স্কোর রয়েছে, সেই জিরো স্কোরকে বলা হয় লাভ, এটাও কিন্তু ফ্রান্স ভাষা থেকেই এসেছে। আজকের লাস্ট প্রশ্ন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে নভেম্বর 2023 সালে নাগরিক সুরক্ষা সম্পর্কিত একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা ঠিকঠাক জানা যায়নি, আর এর উত্তর অনেকেই কিন্তু করতে পারেনি, অনেকেই বুঝতেই পারেনি। আমি যেটা তোমাদের বললাম না যে 3-4টা প্রশ্ন মোটামুটি এইরকম আসছে, তো এই 3-4টা প্রশ্নের মধ্যেই হচ্ছে এটা। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, প্রত্যেকে শেয়ার করো। আর যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের 2021 সাল 2023 সালের মোট 3095 প্রশ্নের PDF কালেক্ট করতে চাও, তাহলে কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বারে তোমরা এসএস কি লিখবে, এসএসসি জিডি জিকে লিখে পাঠিয়ে দাও, তোমাদের প্রসেস বলে দেওয়া হবে যে কিভাবে PDFটা ডাউনলোড করবে। থ্যাংক ইউ, ভালো থেকো, শেয়ার করো। টেলিগ্রামে জয়েন না করে থাকলে প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা প্রত্যেকে সেভ করে রাখো, আর যদি পারো তো একটা পিন মেসেজ করে দেবে এই নাম্বারে, তাহলে আমরা সেভ করে রাখবো। তাহলে কি হবে, আমরা যে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসগুলো সবসময় দেখতে পাবে, চাকরির আপডেটগুলো তোমাদের কাছে সবসময় থাকবে।